রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। আমার নাম শুনলে রাজাকাররা 7 মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে। ওদের বাপ মুক্তিযুদ্ধে যায় নাই, মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই, ওদের জন্ম তো পরে। এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয়, যে ছেলেটা 500 বা 600 বা 700 ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি 5ই আগস্টে, আর শত শত ছেলেকে আহত করায় বলি 5ই আগস্টে, জাতীয় দিবস পালন করার আগে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য, এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে। এদেরকে একটা গালি আমি দিব না। এরা হলো বেজন্মা। যখন মুক্তিযুদ্ধ সকল কিছু স্মারক ভাঙচুর করা হচ্ছে, সেখানে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সকল কিছু বিলুপ্ত করে ফেলা হচ্ছে, তখন বিএনপির যে প্রতিবাদটা করার কথা ছিল, বিএনপি সেখানে অংশগ্রহণ করার কথা ছিল না, কিন্তু সবই বিএনপি করেছে। আপনি কিছু বলতে চান কিনা? মুক্তিযুদ্ধ সম্পর্কে কেউ যখন বাজে কথা বলে, বাজে কি বলবো আপনাকে, তখন আমার মনে হয় আমার মাকে গালি দেওয়া হচ্ছে। তখন আমার মনে হয় আমার জীবনের সমস্ত বিশ্বাসকে হরণ করা হচ্ছে। এই যে ছেলে পেলেগুলা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, কালকে না পরশুদিন এই ছেলেটা রাহিদ ইসলাম বললো। এখন আমি এদেরকে, মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন? না, আমি তো এদেরকে আদর করি। এদের বাপের চেয়ে আমি 15 বছর বয়সে বড়। এদের বাপের বয়স 60 বছর, আমার বয়স 78, আমি 18 বছরের বড়। ওদের বাপ মুক্তিযুদ্ধে যায় নাই, মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই, ওদের জন্ম তো পরে। ওই ছেলেটার বয়স 26 বছর। 26 বছর না, আমি তো 40 বছর আগে আমি দেশে এমপি হয়েছি। 40 বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি। 54 বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। 1200 মুক্তিযোদ্ধা আমি কমান্ডার ছিলাম। হাজারে হাজারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নেতৃত্বে চলছে। আমার নাম শুনলে রাজাকাররা 7 মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে। এখন এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয়, যে ছেলেটা 500 বা 600 বা 700 ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি 5ই আগস্টে, আর শত শত ছেলেকে আহত করায় বলি 5ই আগস্টে, জাতীয় দিবস পালন করার আগে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য, এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে। এদেরকে একটা গালি আমি দিব না, এদেরকে আমি দিব না। তোরা যে বিমানে যাচ্ছে বেটা 5 স্টার হোটেলে তাহস, বাপের কয় টাকা ছিল? তোদের যে বাড়ি দেখি আমি দেবিদ্বারে, মুরাদনগরে, পঞ্চগড়ে, আরো কমো কুন্ডা কইতেছেন আপনি? এদের বাড়িঘর ঘর আছে, দোয়ার নাই, মাটিতে বৈশা খাওয়ার জায়গা নাই। এইসব ছেলেপেলেরা 100 টাকার ক্ষমতা ছিল না, এরা 100 কোটি টাকার মালিক হলো কিভাবে? এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে 71-এর কথা বেশি কইেন না। আমরা 47ও কমো, 71 কমো, কিন্তু আসলে হলো 24। এরা হলো বেজন্মা। আমি এদেরকে বলি তোরা বাংলাদেশ থেকে যা। 71 যারা মানো না, যারা 71-কে ছোট করে দেখাও, 71 হয়েছে বলে তো বাংলাদেশ, নাকি 47-এর নাম বাংলাদেশ? আপনি বলেন না। কিন্তু তারা মনে করে যে 71-কে এটাকে আসলে একটা ধরনের বিক্রি করা হয়েছে, এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। কে বলছে? ব্যবহার করে সেটাকে একটা একজন ইমাম সাহেব, সে একটা রেট পয়সা পড়ছে, পরে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এই কারণে কি ইসলাম খারাপ হয়েছে যে মসজিদে আর যাওয়া যাবে না, নামাজ আর পড়া যাবে না? একজন কি মুক্তিযুদ্ধের নাম ভাঙাইছে, ইসলামের নাম ভাঙাইছে বা মুক্তিযুদ্ধের নাম ভাঙাইছে, সে খারাপ কাজ করছে, এর জন্য সমস্ত মুক্তিযুদ্ধ খারাপ হয়ে গেল। এই তো রাজাকারের বাচ্চারা বলে। ওই যে আমার কথাটা শুনেন, কিন্তু রাজাকারের বাচ্চারা বলে আমার কথাটা শুনবেন। যখন এই কথাটা বলছেন, শুধু এই রাজাকারের বাচ্চা ইস্যুতেই কিন্তু এত বড় অভ্যুত্থানের ঘটনাটা ঘটেছে। না, রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। যারা নিজামীর ছবি, গোলাম আজমের ছবি ওখানে টাঙ্গায়, যারা, এরা বাংলাদেশ মানে না। এদের ভিতরে হলো পাকিস্তান। এটা এনসিপি তো টাঙ্গায় না, এটা হচ্ছে ছাত্র শিবিরের কাজ। ওহো, ছাত্র শিবিরই তো বলতেছি আমি। সব গাছেরই গুড়ায় এরা সব ছাত্র শিবির থেকে বাইরে আসা ছেলে, অথবা জামাত থেকে, অথবা জামাত গত 5 বছর যাবত এদেরকে এইসব আকাম কুকাম করার জন্য ট্রেনিং দিছে। এরা সব এক, এদের গুড়াটা এক। চান এরপরে আপনাকে বলতে হবে আপনি সৎ চিন্তা করেন। আপনি তো অসৎ চিন্তা করেন। আপনি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনি টিলার সাথে তুলনা করতে দিন। 71-এর মুক্তিযুদ্ধ হলো হিমালয় পর্ব। শত শত বছরের যাবৎ যে মুক্তিযুদ্ধের যে নির্যাস, সেই নির্যাসের মধ্য দিয়ে সেই বায়ান্নের ভাষা আন্দোলন থেকে 62, 64, 66, 69, 71, 70-এর নির্বাচন,
এক একটার পর একটা স্লোগান, তোমার আমার মায়ের ভাষা, মুখের ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা। তারপরে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। একটার পর একটা স্লোগান হতে হতে কি হয়েছে? কিসের জন্য যুদ্ধটা করছিলাম? আমরা বাঙালি জাতি রাষ্ট্রের জন্য যুদ্ধ করছিলাম, বাংলাদেশ সৃষ্টি করছিলাম। এখন যদি বলে যে না, বাংলাদেশ তো এটা সৃষ্টি হয়েছে, শেষ হয়েছে, এইটা এখন সমান সমান 47-এ, তাইলে মানুষ যদি বলে যে 1400 বছর আগে তো ইসলাম হয়েছিল, তো পুরানো হয়ে গেছে, এটা সমান সমান, তা তো হবে না। যদি আপনি মুসলমান হন, 1400 বছর পরে হলে আপনাকে ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে মানতে হবে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে। ৭৭-এর যে যুদ্ধটা হয়েছিল চিরদিন বাঙালির জীবনে থাকবে, এবং এইটাই হলো বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন। কিন্তু তারা পেছনে ফিরে আমি তাদের কথার জবাব, এরা আমাদের ছেলে, এদের কথার কোনো জবাব আমি দেব না। নিশ্চয়ই না, কিন্তু 24টা সে 71-এর ধারাবাহিকতা হিসেবেই তারা রাখতে চান। কিন্তু শুধু 71-কে কেন্দ্র করে যা কিছু করা হয়েছে সেটার পক্ষে তারা নন। তারা মনে করেন যে মুজিববাদ সৃষ্টি করা হয়েছে। তারা মুজিববাদ কবে হয়েছে? ছেলেরা জানে ওর বাপের জন্ম হয়েছে কবে হয়েছে মুজিববাদ? কতদিন পর্যন্ত মুজিববাদের স্লোগান হয়েছে? হাসিনার আমলে কি একটা মুজিববাদের স্লোগান হয়েছে? জি, শেখ মুজিবের মাথার উপরে উঠে প্রস্রাব করলেন। যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি, বাঙালি জাতি যতদিন থাকবে, ওই বাড়ির থেকে যে আঙ্গুলটা দেখাইছে 23শে মার্চ, ওটা থেকে যাবে, কিন্তু সব পুরায় দিলেন, করে দিলেন। আর শেখ মুজিব হলো পৃথিবীর সবচেয়ে খারাপ। হাসিনার 15 বছরের শাসনই কি শেখ মুজিব কবর থেকে উঠে আসছে তাকে খুব পরামর্শ দিয়েছিল? তাইলে সবটা জেদ হলো শেখ মুজিবের প্রতি। কেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না? মুক্তিযুদ্ধ যদি না হইতো, আজকে যিনি লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, তিনি বড়জোর মেজর হইতেন। মুক্তিযুদ্ধ যদি না হইতো, আজকে যারা গ্রুপ অফ কোম্পানিজের মালিক তারা মুদি দোকানদার হইতেন। অথচ আমরা মুক্তিযুদ্ধকে এটাকে ডিফেম করার চেষ্টা করতেছি। পারবেন না। দেখেন, পিঠ দিয়ে পাহাড় ঠেলেন না, পারবেন না। আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো যে এটার পিছনে কি কারণ। আমরা একটু ব্যাকে যাই। সেটা হলো, এটা হচ্ছে যারা মানে হাসিনা রেজিমকে যারা উৎখাত করছে তাদের ফিলসফিক্যাল ব্যাংক্রাপসি এই মুক্তিযুদ্ধকে আঘাত করা। এটা কেন আমি আসতেছি পরে। দেখেন, জিয়াউর রহমান যখন ক্ষমতা নিলেন, উনি দল গঠন করার চিন্তা করলেন, তখন উনি তো আর আওয়ামী লীগকে নিতে পারবেন না, তাই না, দলে। তাইলে ওনাকে যদি একটা পলিটিক্যাল স্ট্রেংথ তৈরি করতে হয়, রাজনৈতিক শক্তি তৈরি করতে হয়, তাইলে অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সকে তাকে নিতে হবে। আওয়ামী লীগ তো তার সঙ্গে যাবে না। তখন উনি কি করলেন, এই যে কিছু মানে যারা অ্যান্টি লিবারেশন ছিল, শাহজিজ ধরেন, মশিউর রহমান টোমার, এদেরকে নিলেন। তারপরে ধরেন অ্যান্টি আওয়ামী লীগ যারা ছিল, যেমন ধরেন যে ওই যে 7 মার্ডারের আসামি, হ্যাঁ, ওই যে কি ওটা একটা দল ছিল, তার একটা জাকপা, শফিউল আলম প্রধান, তাকে জেল থেকে বের করে তার দলে নিলেন, ফ্রন্টে নিলেন। এই অ্যান্টি আওয়ামী লীগ এলিমেন্টগুলিকে উনি নিয়ে তার দল গঠনের শক্তি বৃদ্ধি করতে চাইলেন। এখন হচ্ছে কি, এই যে 24-এর পরে যারা এটা নেতৃত্বে ছিলেন, এনসিপি বলেন আর যারাই হলেন, তারা মানে হাসিনা রেজিমের পলিটিক্সের চাইতে বেটার কোনো পলিটিক্স উদ্ভাবন করতে পারলেন না। মানে তাদের সেই যোগ্যতাই নাই। তাদের এটা ফিলোসফিক্যাল ব্যাংক্রাপসি। বেটার পলিটিক্সটা তাদেরকে যে উদ্ভাবন করে এটাকে মানে কি বলে যে রিপ্লেস করবেন, এটাকে প্রতিস্থাপন করবেন, সেই মেধা তাদের নাই, সেই যোগ্যতা তাদের নাই। তখন কি করলেন, একটা ইজি সলিউশনটা কি, এই মুক্তিযুদ্ধকে আঘাত করতে হবে, এবং তাইলেই আওয়ামী রাজনীতি শেষ হয়ে যাবে, ফলে আমরা একটা শক্তি হিসেবে দাঁড় হব। এইটা যদি তারা মানে শেখ হাসিনার যে রাজনীতি, সেইটার বিকল্প একটা উন্নত রাজনীতি যদি ওরা বের করতে পারতো, তাহলে কিন্তু আর মুক্তিযুদ্ধকে আঘাত করতো না। হ্যাঁ, তাহলে আঘাত করতো না, তাহলে ওইটা দিয়েই তো তারা রাজনীতি করতে পারতো। ওইটা তো পারলো না, এবং এটা এই যোগ্যতাই নাই। ফলে তারা আঘাত করলো কি, মুক্তিযুদ্ধকে। তাহলে কেন আঘাত করলো? যে আওয়ামী লীগ রিপ্রেজেন্টস মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে প্রতিনিধিত্ব করে। তাইলে মুক্তিযুদ্ধকে যদি ডিফেম করা যায়, তাকে যদি নিশ্চিন্ন করে, তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে। এটা চেইন ইফেক্টে। ফলে ওই সোজা পথটা বেছে নিছে। হ্যাঁ, তারা যদি কঠিন পথ বেছে নেওয়ার মতো যোগ্যতা থাকে। এটা কি খুব সরল একটা মত হচ্ছে না, যে আওয়ামী লীগকে বিরক্ত করলে, মুক্তিযুদ্ধকে বিরক্ত করলে আওয়ামী লীগ বিরক্ত হবে? কারণ এই দেশের প্রতিটা মানুষই তো মুক্তিযুদ্ধ ধারণ করে। সেখানে আবার যারা মুক্তিযুদ্ধ ধারণ করে তারা তো সবাই যে আওয়ামী লীগ করে এমনও না। না, আপনি তো বলতেছেন যে রিয়ালিটিটা, মানে ন্যারেটিভটা কি? ন্যারেটিভটা হলো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সুতরাং এরকম একটা ন্যারেটিভ মানে তারা ধরে নেয় যে মুক্তিযুদ্ধটা হচ্ছে আওয়ামী লীগের সোল এজেন্ট, মানে সোল অ্যাসেট, তাদের নিজস্ব সম্পত্তি এটা। হ্যাঁ, আর বাকি যারা আছে তারা হচ্ছে মানে মুক্তিযুদ্ধ হলেও, মানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হইলেও
তারা কোনো মানে সংগঠিত শক্তি না, তারা ডিসঅর্গানাইজড, হ্যাঁ, তারা অসংগঠিত। সংগঠিত রূপটা হচ্ছে মুক্তিযুদ্ধের ম্যানিফেস্টেশনটা হচ্ছে আওয়ামী লীগ, সংগঠিত। তো ফলে এই সংগঠনটাকে যদি বিলুপ্ত করতে হয়, তাহলে এই সংগঠন যে যুদ্ধের ম্যানিফেস্টেশন সেইটাকে ধ্বংস করতে হবে। এটা হচ্ছে যেহেতু তারা বেটার কোনো পলিটিক্স দিতে পারছে না, এখনো পারে না, পারলে কিন্তু এটা হইতো না। যেমন জিয়াউর রহমান যদি এই আপনার কি বলে যে কেন বাংলাদেশি জাতীয়তা আনলো, উনি আনলেন যে যেহেতু আওয়ামী লীগের স্লোগান হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, তাহলে এটা একটা কাউন্টার দিতে হবে। এটা কাউন্টার কি হলো, উনি এটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ কোনো পলিটিক্স দিতে পারছে না, একটা ডিস্টিংগুইশ করতে হবে, পার্থক্য করতে হবে। যেমন জিয়াউর রহমান যদি তো পার্থক্য করতে গিয়ে যদি আপনি বলে যে কেন বাংলাদেশি জাতীয়তাবাদ থাকেন, বা আপনার যদি সেই ইনোভেটিভ পাওয়ার না থাকে, মানে ফিলোসফিক্যাল আপনার স্ট্রেংথ না থাকে, তাহলে তো আপনি একটা ইজি সলিউশন বের করবেন। হ্যাঁ, ইজি সলিউশন বের করতে গিয়ে আপনি এই কাজটা করতেছেন, এটা ঠিক না। এটা 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 কেন যে এটা করতেছে আমি এটাই বুঝলাম না। মানে আপনি মনে করছেন যে সরলভাবে আপনার যেটা মনে হয় যে তারা হচ্ছে রাজনৈতিকভাবে তাদের শক্ত অবস্থান এবং আওয়ামী লীগকে পুরোপুরি বিলুপ্ত করার ক্ষেত্রে তারা মনে করছে মুক্তিযুদ্ধ বিলুপ্ত করলে আওয়ামী লীগ পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। এই কারণেই তারা ৭১-কে তারা একটা প্রতিযোগিতার জায়গায় নিয়েছে। আমি ফজলুর রহমানের কাছে আসি। যে প্রশ্নটা মাসুদ কামাল শুরুতে করেছিল আপনাকে আমি বলতে চাই, আওয়ামী লীগ কেন মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হবে? আপনি নিজে মুক্তিযোদ্ধা এবং বিএনপিতে প্রচুর মানুষ আছেন, প্রচুর মুক্তিযোদ্ধা আছেন যারা একেবারে সম্মুখ সারির মুক্তিযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তিনিও সেক্টর কমান্ডার থেকে শুরু করে তিনিও বীর মুক্তিযোদ্ধা। তাহলে কেন আওয়ামী লীগের কাছে সোল এজেন্টটা গেল? এবং আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের সম্পর্কে কেউ কিছু বললে আপনার মনে হয় মা সম্পর্কে কিছু বলছে, এরকমই নিশ্চয় সকল মুক্তিযোদ্ধার একসাথে এটা মনে হয়। কিন্তু এই গেল এক বছরে ৩২ নম্বর ভাঙা থেকে শুরু করে, মুক্তিযুদ্ধদের স্মারক ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে, এবং ২৪-এর বর্ষপূর্তিতে আমরা তখনকার সেই রাজাকারদের ছবি টানানো থেকে শুরু করে আমরা বিএনপি, ছাত্রদল, এই ঘরানার মানুষকে খুব বেশি প্রতিবাদ তেমন করতে দেখিনি। কেন? তারা ধারণ করে না, নাকি তারা মনে করে না যে এটা দরকার আছে? আমি আবারও বলি আপনাকে, এই দেশে এখন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ পলিটিক্স ইন বাংলাদেশ? বাংলাদেশ রাজনীতির প্রধান দ্বন্দ্ব কি এখন? বিএনপি এখনো মনে করতেছে প্রধান দ্বন্দ্ব হইলেও একটা ইলেকশন হবে কি হবে না। কাজে বিএনপি দল হিসাবে এটা চিন্তা করে থাকলে আমি তো বিএনপির মানুষ, এটা আমাকে ধারণ করতে হবে নিশ্চয়ই। আমি যেহেতু দল করি, যে প্রিন্সিপাল কোন একটা ইলেকশন করা যায় কিনা কোনোভাবে, এবং বিএনপি কিন্তু ইলেকশন করার পথে অনেক আগায় গেছে, ঠিক আছে। এমনকি এটাও বলে ফেলছে আমাদের মহাসচিব যে নির্বাচন হইলে আমরা জয়লাভ করবো এবং প্রধানমন্ত্রী কে হবে এইটাও বলে ফেলছে, সবাই জানেন আপনারা। তাইলে বিএনপি হলো নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে করতেছে, হ্যাঁ, কিন্তু জামাতকে নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে, বিএনপির পরেই তো এদেশে এখন আওয়ামী লীগ নাই, যেহেতু জামাত হইল প্রধান দল, আর জামাতের মুখপাত্র হইল এনসিপি। আমি যে বলছি এরা একই বাচ্চা, বিভিন্ন নামে। সত্য যুগে যিনি হরিণ, ত্রেতা যুগে তিনি রাম, দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। তারা হইলো এই দল। সেই জামাতের যে দলটা, এরা কি মনে করে যে মানে